নাম জানিয়ে এমন একটা সুন্দর নৈসর্গিক প্রকৃতি প্রধান মহাপবিত্র একটা স্থানে এমনই একজন মানুষ ঠিক আছে এমনই একজন মানুষ যেই মানুষের নামে এই ক্যাম্পাস নেতাজি সুভাষচন্দ্র বোস, যার নামে আমাদের জীবন, আমাদের প্রতিকৃতি, আমাদের ভবিষ্যৎ সব কিছু জেগে ওঠে। আজকে আশ্চর্য এক সন্ধিক্ষণে সেই একই জায়গায় গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের এই আশ্চর্য একটি আশ্রম, যে আশ্রম পূর্ণাঙ্গ, কমপ্লিট সমস্ত দিক থেকে, ঊর্ধ্বতম ধ্যান চেতনার থেকে শুরু করে একদম নিম্নতম আমাদের মতন মানুষকে নিয়ে চলাফেরার একটা প্রয়াস, মহারাজদের অকৃত্রিম ভালোবাসা এবং তার যে আলিঙ্গন, তার মধ্যেই আজকে আমরা জড়িত হয়েছি অত্যন্ত ভালোবাসার টানে, এবং সেই টানেই বেশ কয়েকবার ছুটে ছুটে এই ক্যাম্পাসে এসেছি। আজকে মহারাজ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন একটা বিষয় নিয়ে বলতে, যেই বিষয় নিয়ে আমার মনে হয় এখানে সকলেরই কিছু না কিছু ধারণা আছে, সকলেরই কিছু না কিছু ধারণা আছে। যেই জিনিসটি দেখতে, যেই স্থাপত্য ভাবনা বা চিন্তাকে দেখতে সমস্ত পৃথিবীর মানুষ ছুটে ছুটে আসে দূর দেশ দেশান্তর হতে, সেইটা এখানে একটা নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তুলে ধরবার একটা ছোট্ট প্রয়াস করছি। খুব আনন্দ হচ্ছে যে এখানে অনির্বাণদা আছেন, আমার অনেক দিনের দাদা বন্ধু, আমাদের সুহৃদ এবং আমাদের সুআশাবাদী মানুষ যে কজন আছেন ভারতবর্ষের উচ্চতম মঞ্চে, অনির্বাণদা তাদের মধ্যে একজন, যারা আমাদের এগিয়ে যাবার যে ভারতবর্ষের নতুন দিশা, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, আমাদের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2022, আমাদের মিনিস্ট্রি অফ কালচার, সাংস্কৃতিক যে দপ্তর, মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষার যে দপ্তর, এবং মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন উচ্চ শিক্ষার যে দপ্তর, তারা যে প্রয়াস নিয়েছে তার সাথে অনির্বাণদা খুব গভীরভাবে যুক্ত আছেন, এবং আমাদের আইআইটি খড়গপুর তারই একটা অংশের অংশ মাত্র, তার বেশি কিছু নয়। ওয়ান অ্যামং মেনি, স্বামীজি এটা খুব পছন্দ করতেন, স্বামীজির ভাষায় ওয়ান অ্যামং মেনি। স্বামীজি বলতেন যে আমরা কি আর করছি, সেই দাগের ওপর একটা দাগ টানছি। বেলুর মঠের টেম্পল হচ্ছে সেই দাগের ওপর একটা দাগ, সেই চিরন্তন স্থাপত্য চেতনার যে চিরন্তন পরম্পরা, তার উপরে স্বামীজি বললেন যে আরেকটা দাগ টেনে দিয়ে যাই, যাতে ভারতবর্ষের সহস্র সহস্র বছর ব্যাপী যে আমাদের যে অধ্যাত্ম চেতনা, যে স্বরূপ চেতনা, যে দিব্য জ্যোতির্ময় চেতনা, তাই আজকে ধাপে 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 একটা নিম্নতম, বলবো না, নিম্নতর সত্যের চেতনায়, স্বামীজির ভাষায় দ্য লোয়ার ট্রুথ, সেই চেতনায় যে তার প্রকাশ, সেটাই হচ্ছে এই বেলুর মঠের টেম্পল বা এই শ্রীরামকৃষ্ণ মন্দির, যা দর্শন করতে সমস্ত পৃথিবীর মানুষরা দূর দূরান্ত থেকে ছুটে আসে। অনেক কথা হতে পারে, অনেক ভাবনা হতে পারে। আমাকে কেউ কেউ বলে যে জয় বেশি ওপরে উঠিস না, তাহলে নিচের দিকটা কেউ ধরতে পারবে না। তো আমি আজকে চেষ্টা করব নিচের দিক থেকে শুরু করতে। এই যে নিচের দিকের যে চেতনা, শ্রী অরবিন্দের ভাষায় পৃথ্বী চেতনা, আর এই যে ওপর দিকের যে চেতনা, দিব্য চেতনা, এবং এই দুয়ের মধ্যে যে দেওয়া নেওয়া, তা নিয়ে যদি পৃথিবীর কোনো দেশে সবচেয়ে বেশি চর্চা, শিক্ষা, এক্সপ্লোরেশন, ম্যানিফেস্টেশন এবং ইনস্টলেশন হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষই হচ্ছে সেই স্থান যেখানে পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল। সারা পৃথিবীর সমস্ত মানুষ এখানে ছুটে ছুটে এসেছিলেন। এই ভারতবর্ষের আনাচে কানাচে গড়ে উঠেছিল আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কাশ্মীরের তখত বাহাই মনেস্ট্রি, আমাদের তক্ষশিলা মনেস্ট্রি, বিক্রমশিলা মনেস্ট্রি, অদন্তপুর, এবং বিভিন্ন মনেস্ট্রি, অনেক মনেস্ট্রির নাম আমরা জানি না, যেগুলো প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজির মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, তেমন কিছু মনেস্ট্রির নাম জানি। এবং আমরা অনেকেই ভাবি যে বুদ্ধদেবের সময় থেকেই ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান, মনেস্ট্রির জন্ম। এক হিসেবে সত্য,
এক হিসেবে হয়তো সত্য না। আমরা যদি সিন্ধু সভ্যতায় যাই, ওই স্লাইডটা আনতে আমি ভুলে গেছি, তাহলে দেখবেন যে মহেঞ্জোদারো নামক যে শহরটি, তার যে সিটাডেল মানে রেইজড যেটা মাউন্ট, যেই আদলে পরবর্তীকালে গ্রিক শহরগুলো তৈরি হয়েছিল, একটা রেইজড ইন দ্য মাউন্ট যেটাকে আমরা বলতাম অ্যাক্রোপলিস, অ্যান্ড অন দ্য ফ্ল্যাট গ্রাউন্ড যেটাকে আমরা বলতাম অ্যাগোরোপলিস, তার কিন্তু একটা প্রোটোটাইপ আমাদের সিন্ধু সভ্যতার শহরগুলোতে আছে, যেগুলো গ্রিক শহরের 2000, 2500, 3000 বছর আগেরই ভারতবর্ষে সৃষ্টি হয়েছিল। আমরা জোর করে না বললেও এইভাবে অনির্বাণদা বলতে পারি যে ভারতবর্ষের সাথে গ্রিসের অতি প্রাচীন কাল থেকে একটা সম্পর্ক ছিল। আলেকজান্ডার যখন ভারতবর্ষের সিন্ধু সভ্যতার কোণে বিশ্ব জয় করতে করতে শ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে এসে পৌঁছালো, তখন তার দরকার ছিল শান্তির বাণীর খোঁজা। তখন সে শুনেছিল একজন বৌদ্ধ শ্রমণের কাছে বুদ্ধদেবের কথা, যেই কথা একদম হিস্টোরিক্যালি ডকুমেন্টেড আছে মেগাস্থিনিস আর এরিয়ানের ইন্ডিকাতে। কিন্ডলের একটা আশ্চর্য বই, আপনারা যদি পড়ে থাকেন খুব ভালো, না পড়ে থাকলে ওগুলো দেখে নেবেন। তো যেটা বলতে চলেছি যে ওই মহেঞ্জোদারোর সিটাডেলের ওপরেও আমরা যেসব প্রত্নতাত্ত্বিক মানে স্থাপত্যের যেই উদাহরণগুলো পাই, সেখানেও আমরা পেয়েছি দ্য কলেজ অফ দ্য প্রিস্ট এবং অ্যাসেম্বলি হল। সেগুলো খুব লার্জ স্ট্রাকচার ছিল, মানে বেলুড় মঠের টেম্পলের মন্দিরের সমতুল্য, বা আমাদের আইআইটি খড়গপুরের যে মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স, বা দিল্লিতে যে নিউ পার্লামেন্ট কমপ্লেক্স, তার যে ম্যাডাম তার যে ফুটফল, সেই ফুটফলের সাথে সমতুল্য এরিয়া নিয়ে সিন্ধু সভ্যতায় সেগুলো পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় পাওয়া গেছিল এই সমস্ত বাড়ি, কিন্তু সিন্ধু সভ্যতায় কোনো ধনী মানুষদের জিনিসপত্র পাওয়া যায়নি, কোনো প্রাসাদ পাওয়া যায়নি, কোনো বড় রকমের উচ্ছ্বাস পাওয়া যায়নি। কিন্তু যেটা পাওয়া গেছে সমস্ত মানুষের একটা সমতুল্য সমভাবের সাম্যের কথা, যেটা পরবর্তীকালে ইন সাম ওয়ে মার্কসও বলে গেছেন। মার্কসকে এখানে ইনক্লুড করছি একজন ঋষি হিসেবে, কারণ ভারতবর্ষ কাউকেই ডিনাই করে না। স্বামীজি বলছেন যে আমাদের সভ্যতায় এক্সক্লুশনের কোনো স্থান নেই, সবাই এখানে স্থান পেয়েছে, কিন্তু কে কোন স্তরে স্থান পেয়েছে সেইটা আমাদের দেখতে হবে, সবাইকেই ওপরে তুললে হবে না। তো স্বামীজি চাইছিলেন এমন একটা স্বপ্ন, এমন একটা দিকদর্শন, যেটা স্বামীজি তার ধ্যানমন্দ্রিত সেই আশ্চর্য রূপ চেতনার থেকে খুঁজে পেয়েছিলেন। সেই ইঙ্গিত তার গুরুদেব অবতার বরিষ্ঠায় ভগবান শ্রী রামকৃষ্ণ দিয়ে গেছিলেন, যে কে স্বামী বিবেকানন্দ। তো সেইখান থেকেই শুরু করব। আজকে এই বেলুড় মঠের যে একটা প্রাথমিক পরিচয়, সেটা দেখলাম এই গ্যালারিতে সেটা তুলে ধরা হয়েছে, সেটা খুব সুন্দর। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে তার একটা ইনস্টলেশন ওখানে হয়ে আছে, ওখানে যেটা বলা হচ্ছে তার একটা ইনস্টলেশন আমরা এখানে হয়ে আছে। এটাই কঠোপনিষদের রূপং রূপং প্রতিরূপং, সবাই সবাইকে রিফ্লেক্ট করছে। এটা পরবর্তীকালে সুফিজমে বলে শীষমহল, লালনের আরশিনগর, মানে আমার চেতনায় পান্না হলো সবুজ, বা আমার মাঝারে তোমারে করিয়া দান, মানে আমার মধ্যে তুমি রিফ্লেক্টেড হচ্ছ, আমি না থাকলে হে ধ্রুবীশ্বর তোমার প্রেম হতো মিছে। মন্দিরের মধ্যে যিনি আছেন তিনি অপেক্ষা করে আছেন শত সহস্র ভক্তরা কবে আসবেন, শত সহস্ররা ভক্তরা অপেক্ষা করে আছেন মন্দিরের মধ্যে যিনি আছেন তার স্বরূপ কবে আমরা খুঁজে পাবো, জানতে পারবো। তো এই যে দেওয়া নেওয়া যে ইতিহাস যুগ যুগান্তর ধরে চলছে, এমনকি বাইবেলেও আছে, ক্রাইস্ট সেন্ট পিটারকে বলছেন, আই এম ইন দ্য ফাদার ইজ ইন মি অ্যান্ড ইউ আর ইন মি, সো দ্যাট আই টেক ইউ উইথ মাই ক্রুসিফিকেশন অ্যান্ড মাই রিজারেকশন। মানে আমার সাথেই তোমাদের সেই অতিমৃত্যু, আমার সাথেই তোমাদের সেই মহাজাগরণ, দ্য রিজারেকশন। আমাদের ভাষায় যেটাকে আমরা বলি সমাধিতে যোগীর মহামৃত্যু হলো, আবার সমাধিতেই পুনরুত্থান। ঠাকুরের ভাষায়, ঠাকুর তো অত কঠিন করে বলেননি, ঠাকুর খুব মজার একটা মানুষ। ঠাকুর বলছেন গুটি 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 পায়ে, মন্দিরের কথা বলছেন, ঠাকুর মন্দিরের এক্সাম্পল দিচ্ছেন। গুটি গুটি পায়ে সিঁড়ির ধাপে 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 উঠে যখন সেই মন্দিরের ছাদে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম ছাদ যেই ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি, প্রত্যেকটা সিঁড়ির ধাপ সেই ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি। ভারতবর্ষের আধ্যাত্মিকতার যে বর্ণন, সেটাকে এক্সপ্রেস করার জন্য তথাকথিত অশিক্ষিত অজানা নাম না জানা কামারপুকুরের একজন ব্রাহ্মণ
একটা হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল প্যারাবল বা এক্সাম্পল ব্যবহার করছেন, উইচ ইজ অফ আর্কিটেকচার, উইচ ইজ অফ স্থাপত্য, যেটা কথামৃতের পাতায় পাতায় আছে, এবং সেই নিয়ে আজকের পৃথিবীর আধ্যাত্মিকতার নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। যেই সিঁড়ি দিয়ে আমরা সেই উচ্চতর স্তরে, সেটা গোপুরম হোক দক্ষিণ ভারতীয় মন্দিরে, বা সেটা শিখা, অগ্নিশিখা, মানে ব্যথামর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের যে শিখা, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ গড়, সেই যে হায়েস্ট পয়েন্ট শিখা, অগ্নির ক্রমে যে হায়েস্ট পয়েন্ট, আর বিপরীত সোম বা অমৃতর ক্রমে যে লোয়েস্ট পয়েন্ট, যেটা দক্ষিণ ভারতে পাওয়া যায়। এই সমস্ত যে ভাবনা এবং পরবর্তীকালের যে ভাবনা, বৌদ্ধ মন্দিরের যে ভাবনা, এই সমস্ত সামগ্রিক ইতিহাসের ভাবনা স্বামীজি একীভূত করতে চেয়েছিলেন একটা সিঙ্গল পয়েন্ট স্থাপত্যের মধ্যে দিয়ে, একটা সিঙ্গল এক্সপ্রেশনের মধ্যে দিয়ে। পৃথিবীর কোনো ইতিহাসে কখনো এরকম প্রচেষ্টা আগে কখনো হয়নি। হয়েছে কিনা আমি অন্তত জানি না, যদি খুঁজে জানতে পারেন তাহলে জানিয়ে দেবেন, মানে আমরা কোথাও খুঁজে পাইনি। একটু দ্রুত চলে যাই, 40 মিনিট সময় আছে, ক্লাস টাইম হচ্ছে 40 মিনিটস। একটা জিনিস একটু বলে এগিয়ে যাচ্ছি। প্রফেসর গুপ্ত এসে পৌঁছেছেন, আমি ওনার জায়গাটা নিয়ে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুল করেছি, হ্যাঁ ঠিক আছে। তো একটা ছোট্ট ঘটনা খালি বলছি, তারপর এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো হচ্ছে ভিজুয়াল এইডস বা রেন্ডিশন, তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। স্বামীজি যখন প্রথম ঠাকুরের কাছে এসে পৌঁছালেন, তখন ঠাকুর একদম পাগল, মানে আনন্দে উন্মাদনায় পাগল, মানে নরেন কোথায়, নরেনের খবর আছে কি না, নরেনকে খুঁজে পাওয়া, তোরা একবার নরেনকে নিয়ে আয়। আমার ভিতরে প্রাণ পাখি একদম এরকম খচমচ খচমচ করছে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। একদিন দুপুরে বৈকুণ্ঠনাথ সান্যাল গিয়ে যখন পৌঁছালেন, গিয়ে দেখলেন ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন। বলে তুমি নরেনকে দেখেছো? নরেনকে একবার বলতে পারো কেন সে আসছে না আমার কাছে? আমি দেখেছি সে সপ্তর্ষির মধ্যে একজন, আমি দেখেছি সে চতুষ্ষণ, 4 জন ঋষির মধ্যে একজন। এছাড়াও তার কত গুণ কেউ কিছু জানে না। তো এই বলতে বলতে ঠাকুর একটা বর্ণনা দিয়েছেন, যেটা আপনারা অনেকেই দেখেছেন, সেটা নন্দলাল বাবু বেলুড় মঠের এক্সিবিশনে তুলে ধরেছেন। ঠাকুর বলছেন, একদিন আপনাদের এগুলো ভাল লাগছে তো? হ্যাঁ, একদিন ঠাকুর বলছেন যে একদিন দেখলাম যে আমার মন সমাধি বর্তে, যদি এগুলো বুঝতে পারেন, আমাদের মন সমাধি বর্তে আস্তে আস্তে হু হু করে উঠে যাচ্ছে। তো প্রথমে এই স্থূল চেতনা, এই বেলুড় মঠ, গঙ্গা, এই চারদিকে জিটি রোড, বিটি রোড, গঙ্গার দুদিকে, সেই সমস্ত অতিক্রম করে মন চলে গেল সেই সূক্ষ্ম চেতনায়। সেখানে গিয়ে সমস্ত ভাব জগৎ, বিভিন্ন ধর্মের জগৎ, বিভিন্ন ধর্মের যে জগৎ, সেই ভাব জগৎ দেখা যাচ্ছে। তার আরো ঊর্ধ্বে মন চলে গেল, সেখানে সমস্ত দেব দেবীর জগৎ। তারপর সেসব দেব দেবীর জগৎ অতিক্রম করে ঠাকুরের মন হু হু করে চলে গেল একেবারে চূড়ান্ত মহাদেব মহাদেবীদের জগতে। সেখানে সব জ্ঞান ঘন দেব দেবীর মূর্তি, প্রত্যেকে সেখানে তার একটা ভাবলোক আশ্রয় করে আছেন, সেখানে তারা মূর্ত হয়ে আছেন, সেই রূপং প্রতিরূপং। ঠাকুর বলছেন যে আমার মন দেখলাম সেখানেও থামলো না, সেটা অতিক্রম করে চলে গেল আরও পরে, সেই সমস্ত রূপের জগৎ নিচে পড়ে রইল, মাঝখানে একটা বেড়া জাল, সেইটা ভেদ করে চলে গেল একটা অরূপের অখণ্ড জ্যোতির্ময় জগতে, একটা আনডিফারেন্সিয়েটেড সি অফ লাইট। সেখানে গিয়ে দেখলাম কেউ নেই, কেউ কোথাও নেই, একটা আনডিফারেন্সিয়েটেড, একটা প্যাসিফিক ওশনের থেকেও 1000 গুণ বড় একটা অনন্ত জ্যোতির সমুদ্র। সেখানে ঢেউ উঠছে না কে বলবে, কেউ নেই তো সেখানে। তো ঠাকুর সেখানে গিয়ে প্রবিষ্ট হলেন। হঠাৎ দেখেন সেই জ্যোতির্ময় অবস্থার মধ্যে, সেই আলোর জ্যোতির মধ্যে 7 জন ঋষি সেখানে স্পন্দিত হচ্ছেন। আপনারা নিশ্চয়ই ঘটনা শুনেছেন, এবং তারপরে অনেকেই জানে যে সেই জ্যোতির্ময় সমুদ্রের থেকে একটা ঢেউ উঠল। সেই ঢেউটা একটা নিউবর্ন চাইল্ড, একটা দেব শিশুর রূপ নিল। তারপর সেই 7 জন জ্যোতির্ময় ঋষির কাছে গেল। তখন ঠাকুর বললেন যে এরা কারা, যেখানে দেব দেবী এমনকি মহাদেব দেবীরাও প্রবিষ্ট হতে পারে না, সেখানে এরা কি করে এলো? তখন সেই
দৈব বাণী হলো অন্তরে ঠাকুরের, যে এরা জ্ঞানে, প্রেমে, পবিত্রতায়, সহনশীলতায় কল্পান্তরের স্মৃতিকে ভেদ করে চলে গেছে। মানে দে আর সেজেস অফ দ্য ইমমর্টাল টাইমস, মানে not yugas, eons after eons have passed, and then they're here. They are like the witnesses of time. তারাই টাইম। তখন সেই শিশুটি বললেন যে আমি যাচ্ছি। তখন সেই 7 জন ঋষির মধ্যে যে মাঝখানের একজন ঋষি, তিনি বললেন যে আমিও তোমার সাথে সাথে যাচ্ছি। তাহলে এটা এমনই একটা স্থিতি যেটা এই রূপ অরূপ প্রতিরূপকে ছাপিয়ে চলে গেছে, যদি আমি আপনাদের বোঝাতে পারি। মানে এমনই একটা চেতনা যেখানে রূপ স্বরূপে প্রতিষ্ঠিত, সেই অনন্ত জ্যোতির মধ্যে। তো এই হচ্ছে স্বামীজির দিব্য চেতনা, যেখান থেকে স্বামীজি নামিয়ে এনেছেন এই স্থূলতম চেতনায়। এবং তারপরে এই চেতনা উনি একটা ছবি এঁকে দেন। স্বামীজির গুরু ভাইদের মধ্যে একজন ছিলেন পেসেন মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি। উনি ইঞ্জিনিয়ার ছিলেন, ডেস্টিনড টু বিল্ড দ্য বেলুর মঠ টেম্পল। তারপরে দ্য ফার্স্ট ফাউন্ডেশন স্টোনস ওয়ার লেড অন 13th of March 1929, দ্য বার্থডে অফ শ্রী রামকৃষ্ণ। আর স্বামী বিজ্ঞানানন্দ লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য প্রেজেন্ট সাইট, সেটা 16 জুলাই 1935 হয়েছিল। কনস্ট্রাকশন মার্টিন বার্ন কোম্পানি করলো এবং 14 জানুয়ারি 1938 এই মন্দিরের কাজ প্রায় শেষ হয়ে গেল। তার পরের বছরেই বিশ্বযুদ্ধ শুরু হলো, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অবতার যখন আসেন তখনই যুদ্ধ শুরু হয়। অবতার আসেন ভেঙে গড়বার জন্য, ভাঙা সেইটুকুনি যেটুকুনি ভাঙার দরকার। এটা একটা আশ্চর্য বিষয়। তো বিজ্ঞানানন্দজি দেখেছিলেন যখন মন্দির প্রতিষ্ঠা করছেন, এটা অনেকেই জানেন, উনি যখন অর্ঘ্যটা দিতে যাবেন, প্রথম অর্ঘ্যটা একটা হাওয়া বইল, সেই অর্ঘ্যটা উড়ে গিয়ে ঠাকুরের পায়ে পড়লো এবং বিজ্ঞানানন্দজি তার দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে স্বামীজি স্বয়ং সে অর্ঘ্য প্রদান করছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন স্বামীজির অন্যান্য গুরু ভাইরা, ব্রহ্মানন্দজি, শিবানন্দজি প্রমুখ। বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর, আমাদের বিশ্বাস করতেই হবে। তো এই বেলুর মঠের যে স্ট্রাকচার, সেটা একটা আশ্চর্য। আগেই বলার চেষ্টা করলাম, স্বামীজি চেয়েছিলেন যে পৃথিবীর সমস্ত স্থাপত্যের যে শ্রেষ্ঠ দিক, যা সেই এক অদ্বৈত তত্ত্বকে নানান দ্বৈতাভাসে, ইন আদার ওয়ার্ডস একটা সিঙ্গল ট্রুথকে স্পেস টাইম কন্টিনিউম কজেশনের যে বৈচিত্র্য, তার মধ্যে যে প্রকাশিত হয়েছে পৃথিবীর সমস্ত ধর্ম। স্বামীজি যখন শিকাগোতে গিয়ে ফার্স্ট টক দিচ্ছেন, স্বামীজি বলেছেন, আই বিলং টু আ রিলিজিয়ন হুইচ ইজ দ্য মাদার অফ অল রিলিজিয়ন্স, যার থেকে পৃথিবীর সমস্ত ধর্ম কোনো না কোনোভাবে সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্মের যে মূল ইনগ্রেডিয়েন্টসগুলো এই ভারতবর্ষের থেকেই অন্য জায়গায় গেছে। সেই দিকে আলোচনাটা আজকে যাওয়ার দরকার নেই, সময়ও নেই। একটা মন্দির যখন হয়, মনে করুন এই স্টেজটাতে আপনারা বসে আছেন। আপনারা যদি না বসে থাকেন তাহলে আমার এখানে বক্তব্য রাখার কোনো মানে হয় না, তাই কি? সুতরাং রূপং প্রতিরূপং, মানে আপনারা আছেন বলেই আমি আছি। আর এইটা হচ্ছে যেন মন্দিরের অন্তরতম দিক। চার্চের ভাষায় বলে দ্য হোলি অফ দ্য হোলিজ, দ্য স্যাংটোরাম স্যাংটাম। মানে স্যাংটাম মানে হচ্ছে স্যাংটিফাইড, পবিত্র, আর স্যাংটোরাস স্যাংটাম হচ্ছে পবিত্রর থেকেও যা পবিত্রতম। আমাদের ভারতবর্ষের ইতিহাসের ভাষায় বলে গর্ভ মন্দির, গর্ভগৃহ। গর্ভ কেন? মায়ের গর্ভে যেভাবে নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, সেইভাবেই মন্দিরের গর্ভগৃহে নতুন নব্য চেতনা ভূমিষ্ঠ হয়। ঠিক সেইভাবেই যোগীর অন্তর্চেতনায় তার নতুন গর্ভ সৃষ্টি হয়। সে তখন ভাগবতী তনু পায়, যার মধ্যে দিয়ে সে যোগ থেকে সে আস্তে আস্তে মহাযোগ, রাজযোগের দিকে সে ধাবিত হয়। এটা ভারতবর্ষের নিজস্ব পথ, যেটা পৃথিবীর অন্য ধর্মে কমতি আছে বা নেই। So that's why most of the religions in the world are religions of being, মানে there's a God above in the sky. আর আমাদের ভারতবর্ষের ধর্ম হচ্ছে বিইং অ্যান্ড বিকামিং। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মের ওপরে ঋষিরা কনসেন্ট্রেট করে অন্তর্ধ্যান করে নিজেরাই ব্রহ্মস্বরূপ হয়ে গেছেন। দে হ্যাভ বিকাম গড লাইক। সো ভারতবর্ষের ধর্ম ডাজ নট বিলিভ ইন আ ডিস্টেন্ট গড,
ভারতবর্ষের ধর্ম বিলিভ করে টু রেইজ দ্য গড অ্যাজ এ সেলফ অফ ইয়োর সেলফ, সো দ্য ইন্ডিভিজুয়াল সেলফ বিকামস দ্য ইউনিভার্সাল সেলফ, অ্যান্ড দ্য ইউনিভার্সাল সেলফ রিফ্লেক্টস দ্য ট্রান্সেন্ডেন্টাল সেলফ। শ্রী অরবিন্দের ভাষায় আত্মচেতনা, বিশ্বচেতনা এবং দিব্য চেতনা একই চেতনার প্রকাশ। সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন, আমার মাঝারে তোমারে করিয়া দান হেমর দেবতা, কি অমৃত তুমি চাহ করিবারে পান। রবীন্দ্রনাথের গানে 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 এই ভাবনা রয়েছে। তো এইটা হচ্ছে নাট মন্দির, আপনারা যেখানে বসে আছেন। এইটা হচ্ছে গর্ভগৃহ, যেখানে একটু আগে অনির্বাণদা বসেছিলেন। এবং অনির্বাণদা কৃপা করে, আমি মজা করে বলছি না, অনির্বাণদা কৃপা করে গর্ভগৃহ থেকে নেমে সিঁড়ি দিয়ে ডিসেন্ট করে মানে আমাদের যে কূপ নাটমন্দির সেখানে গিয়ে প্রবিষ্ট হয়েছে, যাতে আমরা যেখানে যেখানে আছি সেখানে অনির্বাণদার সেই অনির্বাণ শিখার জ্যোতি ছড়িয়ে পড়ে। অ্যান্ড উই অল বিকাম আ পার্টনার টু দ্যাট। আমরা জানতেই পারছি না যে ঠাকুর বেলুর মঠে শুধু কাচের ওই দিকে বসে আছেন, ঠাকুর এই দিকেই চলে এসছেন। যখন সেই সন্ধ্যের সময় বা একাদশীতে রাম নাম স্তোত্র হচ্ছে, যেটা ব্রহ্মানন্দজি শুরু করে দিয়ে গেছিলেন, তখন ঠাকুর ওই দিকে বসে আছেন না, ঠাকুর এই দিকেই বসে আছেন, আমাদের মধ্যেই বসে আছেন। দ্যাট ইজ দ্য হোল অফ হিন্দুইজম। ইনফ্যাক্ট মোর দেন হিন্দুইজম, স্বামীজি প্রেফার করতেন একটা শব্দ, দ্য ভেদিক রিলিজিয়াস আইডলস, বৈদিক ধর্মাদর্শ। যেহেতু সেটা চিরন্তন, সেই জন্যই সনাতন। এটাকে বলা হয় শ্রুতি, যেটা কোনো অবতারের ওপরও নির্ভর করে নেই, চিরন্তন আছে। যুগে যুগে ঋষিরা এসে সেটাকে শুধু উদ্ধার করছে মাত্র। আর যুগে যুগে যেসব ঋষিরা আসছেন, নতুন নতুন ধর্ম সৃষ্টি করছেন, সেটা হচ্ছে স্মৃতি, ইন হিস্ট্রি, ইন স্পেস অ্যান্ড টাইম। সেই জন্য ভারতবর্ষের ধর্ম হচ্ছে শ্রুতি, বিইং, অ্যান্ড স্মৃতি, বিকামিং দ্যাট বিইং। মানে তত্ত্বমসি, আই অ্যাম দ্যাট, ইউ আর দ্যাট, তুমি সেটা হয়েছো। সুতরাং যে বলছে হি হ্যাজ বিকাম দ্যাট, সে দেখতে পাচ্ছে যে ইউ হ্যাভ অলসো বিকাম দ্যাট। অহম ব্রহ্মাস্মি যিনি পেয়েছেন, তিনি আরেকজনকে বলতে যাচ্ছেন, তিনি অরিন্দা অহং ব্রহ্মাস্মি। অনির্বাণদা আমাকে থেকে বলছে, জয় তুমিও মনে হচ্ছে কিছু একটু পেয়েছো। তো অনির্বাণদা তখন ভালোবেসে বলছেন, জয় তত্ত্বমসি, ইউ আর অলসো দ্যাট। তো অনির্বাণদা ইজ ফার্স্ট পার্সন, আমি হচ্ছে সেকেন্ড পার্সন। আর যাকে রিফ্লেক্ট করলাম তিনি ইম্পার্সোনাল। সেই জন্য এই যে পার্সনিফাইডের সাথে যে ইম্পার্সনের যে কানেকশন, এটাই হচ্ছে রূপং রূপং প্রতি রূপম স্বরূপম, সেইখানে নিয়ে যাচ্ছে এই তিনটে স্তর। পিছনে খুব ভাল লাগছে খণ্ডন ভব বন্ধনের যে রিদমস কনস্ট্যান্টলি চলছে, আপনারা সকলেই শুনতে পাচ্ছেন, এবং এই পরিবেশ আরও পবিত্র হচ্ছে। একটা ভাবনা চেষ্টা করছি আপনাদের বোঝাবার জন্য, আমার সেই ক্ষমতা নেই, তাও চেষ্টা করব। আপনাদের শক্তিতেই, ঠাকুরের কৃপায় হয়তো আপনারা খানিকটা বুঝতে পারবেন। এই যে বেলুর মঠ, এই যে টেম্পল, এই টেম্পলে হয়তো ভারতবর্ষের থেকে যে সমস্ত ভাবনা সারা পৃথিবীতে চলে গেছিল, বা পৃথিবীর সারা অন্যান্য জায়গায় গিয়ে যেগুলো আরও রূপান্তরিত হয়েছিল, আরও ডেভেলপড হয়েছিল, সেটা হওয়াই তো স্বাভাবিক। বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন জায়গায় সেগুলো প্রকাশিত হয়েছিল। সেই সমস্ত আর্কিটেকচারাল যে রেন্ডিশনস, যে গেট পয়েন্টস, তার যে বর্ডার ডিটেলস, বেশি ডিটেলে যাব না কারণ সেই সময় নেই, তার যে আর্চ, তার যে এন্ট্রি ভিউজ অ্যান্ড ভিস্তা, তার যে অক্ষ, সংস্কৃততে বলে অক্ষ, ইংরেজিতে বলে অ্যাক্সেস। সংস্কৃত থেকে যাকে বলে দ্বার, ইংরেজিতে তাকে বলে ডোর। সংস্কৃততে যাকে বলে হস্ত, ইংরেজিতে তাকে বলে হয়েস্ট। সমস্ত শব্দগুলো এইভাবেই হয়েছে। সমস্ত আমাদের সংস্কৃততে যাকে বলে তন্তু তম্বুলম, সেটাই ল্যাটিনে গিয়ে হয়েছে টেমপ্লেট টেম্পলাম। টেম্পল শব্দটা এভাবেই জাত হয়েছে। তো সমস্ত শব্দের মধ্যে দিয়ে, সমস্ত ভাবনার মধ্যে দিয়ে ভারতবর্ষের ভাবনা পৃথিবীর ভাবনার সাথে যুক্ত। সেই জন্য ভাষায়, স্থাপত্যে, সংস্কৃততে, প্রত্নতত্ত্বের মধ্যে দিয়ে সমস্ত দিক থেকে একটা মন্দিরের রূপং রূপং প্রতিরূপং। বেলুর মঠ হচ্ছে এমনই একটা অবিরল, একটা আশ্চর্য স্থাপত্য, যার মধ্যে দিয়ে এটি প্রকাশিত হলো। একটা দুটো এক্সাম্পল, বেশি সময় নেই। যেরকম এন্ট্রি পয়েন্টটা, সেখানে হলো দ্য হর্স শু আর্চ, মানে একটা ঘোড়ার পায়ের তলায় যে অর্ধ বলয়টা থাকে, যেটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতনেও ব্যবহার করেছেন চৈত্য হলে, শ্যামলীতে। শ্যামলীর মাথায় গিয়ে দেখবেন বেলুর মঠের উপরে যেটা আছে সেটা শ্যামলীতেও আছে। সেটা আবার
অরোভিলও একটা জায়গায় আছে, কিন্তু অনেকে জানে না সেটা, আমরা ঘুরতে ঘুরতে খুঁজে পেয়েছিলাম। এটা হচ্ছে ভারতবর্ষের একটা প্রাচীন ভাবনা, মানে সূর্যমণ্ডলের যে অ্যাপারচার ঈশো উপনিষদে হিরণ্ময় পাত্রে না, তার ওই পারে সূর্যমণ্ডলের সত্য লুকিয়ে আছে। আমরা এই পার থেকে নাট মন্দির থেকে গর্ভ মন্দিরে যাবার চেষ্টা করছি, সেটাকে ভেদ করতে হবে। ঈশো উপনিষদ বলছেন সেই ভেদ করার যে আর্চ, দ্য মর্নিং সান, উষার যে গায়ত্রী, সেটা যেন একটা হর্ষু আর্চে ফর্মড হয় আর কি, মানে হাফ সার্কেল, বোঝাতে পারছি? হাফ সার্কেল, আর হাফ সার্কেলটা অন্ধকারে ডুবে আছে, হাফ সার্কেলটা অন্ধকারে ডুবে আছে, হাফ সার্কেল আলোতে বেরিয়েছে। ঠাকুর বলছেন সন্ধ্যা লয় হয় গায়ত্রীতে, উষায়, উষায়। ঠাকুর আরও বলেছেন, সেটা পরে যাচ্ছে, সেই জেগে উঠলো। তার মানে আর্ধেকটা দিব্য চেতনা, আর্ধেকটা হচ্ছে পৃথ্বী চেতনা, ভোরের যে গায়ত্রী, এটা হচ্ছে হর্ষু আর্ট। এই হর্ষু আর্ট ভারতবর্ষ থেকে ছড়িয়ে গেছিল বৌদ্ধ আর্কিটেকচার, খ্রিশ্চান আর্কিটেকচার, নিচে দেখতে পাচ্ছেন মুরিশ আর্কিটেকচার, স্প্যানিশ আর্কিটেকচার। আপনারা অনেকেই জানেন যে 7th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি অবধি, টিল দ্য ফল অফ গ্রানাডা 1492, ইসলামের প্রভাব ইউরোপে আরও প্রবল ছিল রাদার দ্যান ক্রিশ্চিয়ানিটি, এবং খ্রিস্টান সমাজ তখন অতটা জাগ্রত ছিল না, তার মধ্যে আর যাচ্ছি না। সেই জন্য ইসলামকে আশ্রয় করে ইন্ডিয়া এবং পার্সিয়ার অনেক ভাবনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। যারা আর্ট হিস্ট্রি নিয়ে কাজ করেন তারা এগুলো জানেন, যারা অ্যানথ্রোপোলজিক্যাল এবং মাইগ্রেশন হিস্ট্রি নিয়ে কাজ করেন তারাও এগুলো জানেন, যারা হিস্ট্রি নিয়ে কাজ করেন তারা এগুলো জানেন। কিন্তু যেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, যেটা সিস্টার নিবেদিতা চেয়েছিলেন, যখন এই 3-4টে গ্রুপ একসাথে মিলে কাজ করে, অ্যান্ড দেন দে ক্যান সি ইচ আদার অ্যান্ড ফাইন্ড আ কমপ্লিট ট্রুথ। মানে সেখানে আমার মতন একজন কিছু জানে না আর্কিটেক্টও ঢুকে পড়লো, অনির্বাণ দাস, সেও জানতে শুরু করলো ফ্রম সামওয়ান যেগুলো আমি জানি না, আমি হয়তো কিছু জানি সে জানে না। এই যে কম্পারেটিভ আর কোঅপারেটিভ প্ল্যাটফর্ম, এটাই ছিল স্বামীজির জীবনের একটা আদর্শ। অনেকটা সময় নিয়ে ফেলছি, তো এই যে ভাবনা, এটা বেলুড় মঠের একদম ঢোকার মুখে তা জায়গা পেল, এবং ভিতরে যেটা জায়গা পেল সেটা একটা আশ্চর্য ব্যাপার। সেটা কি বুদ্ধিস্ট, বৌদ্ধ, নাকি সেটা খ্রিস্টান, খ্রিস্ট, নাকি সেটা ভারতবর্ষে, সেটা আমরা কেউ জানি না। সেটা একটা রহস্যের কুহেলিকার মধ্যে লুকিয়ে আছে। আমরা কেউ কেউ জানি যে অতি প্রাচীনকালে সম্রাট অশোকের সময় বৌদ্ধ মিশনারিজরা আলেকজান্ড্রিয়ায় গিয়ে পৌঁছেছিলেন, অ্যান্ড দে হ্যাড আ হিউজ ইম্প্যাক্ট অন দ্য ফার্স্ট জেনারেশন ক্রিশ্চিয়ানিটি ইনক্লুডিং সেন্ট মার্ক। আমি একটু মাঝে মাঝে ইংরেজিতে চলে যাচ্ছি, ব্যাড হ্যাবিট। তো তার মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মের প্রভাবে খ্রিস্টান ধর্মে অনেকটা প্রবিষ্ট হয়, এবং তার মধ্যে দিয়ে পরবর্তীকালে শারদানন্দজি যখন সেন্ট পিটার্সে গিয়ে পৌঁছলেন, উনি লক্ষ্য করেছিলেন স্বামীজির কথা শুনে, শারদানন্দজি দেখলেন যে স্বামীজি যেই স্কেচ প্ল্যানটা করে দিয়ে গেছেন, যেই স্কেচ প্ল্যানটা আবার অজন্তা এলোরার ভিতরে রিফ্লেক্টেড, সেটাও আবার সেন্ট পিটার্সের সিস্টেন্স চ্যাপেলের মধ্যে রিফ্লেক্টেড। এটা কি করে হলো? হাউ ইজ ইট পসিবল? তাহলে কি পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে ভাবলেও একই সত্যে এসে পৌঁছেছিল, নাকি কোনো একটা কানেকশন ছিল, নাকি দুটোই পাশাপাশি ছিল? তো যাই হোক, এটা রিসার্চের ব্যাপার, সেটা আজকের আমাদের দৃষ্টি নয়। কিন্তু এই ভাবনা স্বামীজি নিয়ে এলেন। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে বেলুড় মঠ। যদি কাউকে বলে না দেওয়া হতো এটা বেলুড় মঠ, তাহলে আপনি যদি ইউরোপ থেকে কোনো খ্রিস্টানকে আনে, সে বলে ও ইটস এ লাভলি চার্চ, সে বলবে। একজন বৌদ্ধকে নিয়ে যে আসেন, ও এটা কি অজন্তা বা ইলোরা বা কার্লা বা ভাজা বা এলিফ্যান্টা আদপে বানানো হয়েছে, তখন তাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ তার আদপেই বানানো হয়েছে। মানে স্বামীজি এমন একটা জিনিস করে দিয়ে যাচ্ছেন, যেই আসবে সেইভাবে ও এটা আমার মতনই বানানো হয়েছে, আমি এখানে আছি, অল অ্যাসিমিলেটিভ। এদিক থেকেও হিসেবটা যেমন সত্য, এদিক থেকেও হিসেবটা যেন, দিস ইজ ইম্পর্টেন্ট, এদিক থেকেও হিসেবটা যেমন সত্য, অন্যদিক থেকে ভারতবর্ষ থেকেই যে সমস্ত কিছুর উদ্ভব, প্রকাশ, বিস্তার হয়েছিল সেটাও সত্য, যেটা আমরা কম জানি। সেটা ইজ আ ম্যাটার অফ রিসার্চ অ্যান্ড কানেক্টিং থিংস ইন আ ক্লাসরুম। সেটা খুব কম জায়গায় হয়। তেমন স্তরে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, ইভি হ্যাভেল, ডক্টর আনন্দ কুমার স্বামী, ডক্টর আইবি হর্নার, এরকম সব, জোসেফ ক্যাম্বেল, এরকম সব মাপের মানুষেরা, এরকম সব মাপের মানুষেরা। তো এগুলো দক্ষিণ ভারতীয় টেম্পলেও আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে, দুর্গা টেম্পল আইহোলেতে। সেটাও দেখুন একটা নাট মন্দির, লাস্টে গিয়ে একটা হাফ সার্কেল হয়ে গেছে।
এটা কিন্তু প্রাক বৌদ্ধ। এবং তাহলে এটার মধ্যে হিন্দু বৌদ্ধদের মধ্যে একটা ঝগড়া বাঁধতে বলে, তাহলে কি এরা ওদের কাছ থেকে নিয়েছিল না ওরা এদের কাছ থেকে? আসলে ব্যাপারটা ওরকম নয়। এই ভাবনা ভারতবর্ষে চিরন্তন কোনো না ভাবে ছিল। সেগুলো রিসার্চের মধ্যে জানতে পারবেন যে সেন্ট পিটার কিন্তু প্রাচীন খ্রিস্ট ক্যাটাকম্বস, মানে রক কাট ক্যাভার্নস ছিল সমস্ত রোম জুড়ে, তার উপরেই কিন্তু খ্রিস্টান সাম্রাজ্য গড়ে উঠেছিল। যেটা আমরা চোখে দেখি সেটা অনেক পরবর্তীকালের ব্যাপার, যেটা নিচে চাপা পড়ে আছে সেটা হচ্ছে প্রাক ক্রিশ্চিয়ানিটি। সেখানের অলিগুলি মহারাজ যদি আমরা দেখি, সেটা অনেকটা আমাদের বৌদ্ধ সব রক কাট আর্কিটেকচারের মতো, আশ্চর্য সব মিল। তো এইটা হচ্ছে তার ভাবনা। একটা আশ্চর্য মিল দেখুন, ওপরে যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে মধ্যদণ্ডে, ওপরেরটা হচ্ছে বৌদ্ধ বজ্র। গোল পার্ক ইনস্টিটিউট অফ কালচারে ঢুকতেই সেন্ট্রাল পয়েন্টে আছে। লোকেশানন্দজি এটাকে একদম বসিয়ে দিয়ে গেছিলেন, এবং এটাই সিস্টার নিবেদিতা, আচার্য জগদীশচন্দ্র বোস এবং আরও অনেকে চেয়েছিলেন ভারতবর্ষের বজ্র রূপে, দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। এবং নিচে যেটা দেখানো হয়েছে ওটা হচ্ছে দ্য ফার্স্ট গ্রিক ক্রস। এবং দেখুন দুটোর মধ্যে কি আশ্চর্য মিল, দুটোর মধ্যেই চতুর্মুখী, দুটোর মুখেই ত্রিফলা চারটে দিকে, অ্যান্ড দে লুক দ্য সেম। সেই জন্য কোথাও একটা কানেকশন আছে, সেই কানেকশনের বেসিসে স্বামীজি এই ব্যাপারটা দিয়ে গেলেন। এইবার একটু আলোচনা শেষের পর্যায়ে যাচ্ছে, এটাই শেষ আলোচনা। এমন একটা জিনিস আমার মনে হয় আগে হয়তো এই নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি, এবং এই আলোচনার জন্য পূর্ণভাবে পবিত্রভাবে এবং সাংস্কৃতিকভাবে দায়ী শব্দটা রাখছি আচার্য নন্দলাল বসু, যিনি অবন ঠাকুরের সুকৃতিবান সন্তান, যিনি সিস্টার নিবেদিতার আশীর্বাদ ধন্য। স্বামীজির এই পরম্পরা শান্তিনিকেতনে দ্য বেঙ্গল হাউস অফ আর্ট বলা হয়, বাট আই থিঙ্ক ইটস নট এ গুড টার্ম। এটা সমস্ত ভারতবর্ষকে প্রভাবিত করেছিল। এই নন্দলাল বাবু এবং ওনার টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল বেলুড় মঠের কম্পোজিট কনস্ট্রাকশন, তার যে স্কাল্পচারিং, তার যে ডিটেইলিং, তার যে আর্ট ফর্ম, সেগুলো সমস্ত করা। এখানে শুধু একটা জিনিস ফোকাস করছি। আপনাদের যদি কোথাও কিছু দুর্বোধ্য বলে মনে হয়, পরে আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো এগুলোকে আরেকটু সুলভ করে বোঝাতে। তো এইখানে যে মূল যে গর্ভগৃহ, মানে বেলুড় মঠে গিয়ে যখন আপনারা পৌঁছাচ্ছেন, যে মূল গর্ভগৃহ এই দিকেই, তখন আপনারা দেখবেন যে প্রদক্ষিণ পথের চারদিকে একটা পরিক্রমা পথ আছে, এবং সেখানে আমাদের একটা নবগ্রহ মণ্ডলের দিক আছে। এটাই আলোচনার শেষ দিক। এবং এই নবগ্রহ মণ্ডলের ডিস্ট্রিবিউশনটা ঠিক এইভাবে আছে। আমাদের উত্তর দিকে আছে সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল, এবং পূব দিকে আছে মানে সোম মানে হচ্ছে চন্দ্র, শুক্র এবং বুধ, এবং পশ্চিম দিকে আছে কেতু, শনি এবং রাহু। আমরা ঠিক অনেকেই জানি না বা বুঝতে পারি না এক্স্যাক্টলি এগুলো কি। তো এগুলো নিয়ে আমাদের অনেক ঘাটাঘাটি করতে হয়েছে। আমি খুব সরল সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করছি। আপনারা যদি লক্ষ্য করেন, স্বামীজির যে বইটা, যেটা স্বামীজি প্রথম প্যারিসে পাবলিশ করেন, রাজযোগ, যে বইটা পড়ে মাদার মিরা আলফাজা প্রথম ভারতবর্ষ সম্বন্ধে উদ্বেলিত হন ভারতবর্ষ, তারপরে তার অনেক পরে শ্রী অরবিন্দের সাথে দেখা হয়, বাট দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া উইথ দ্য মাদার ওয়াজ স্বামীজি's রাজ যোগা। মাদার গট স্টার্টেড গেটিং অল দ্য অ্যান্সার্স, যেটা ওনার মনে হতো ইটস প্ল্যানচেট, মিস্টিসিজম, ম্যাজিক, টেলিম্যান্সি, কাবালা, সেফেরিয়াল। উনি বুঝলেন যে এগুলো ঠিক তা নয়, এর গভীরে উপলব্ধি, অনুভূতি, আধ্যাত্মিকতা, রিয়েলাইজেশন, হাতে পাওয়ার জিনিস আছে। মানে দুধ দেখা না, দুধ খাওয়া, এবং সেই দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া, এটা হচ্ছে ভারতবর্ষের যোগের পথ। তো এই সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল এটা উত্তরের দিকে আছে, যেখানে ঠাকুরের বিগ্রহ বসে আছে। এটা হচ্ছে বৃহতের স্থান, বৃহতের প্রতি, তার একদিকে সূর্য, অন্যদিকে মঙ্গলময়। এবং ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সাইডে একদিকে রয়েছে সোম, সেটা হচ্ছে অমৃত মানে জলস্থানে, আর অন্যদিকে রয়েছে শনি, কেতু এবং রাহু, অর্থাৎ আমাদের সর্পের যে মুখ এবং সর্পের যে লেজ, সেটা হচ্ছে অগ্নিস্থানে। অর্থাৎ এই মন্দিরের দুই প্রান্তে সোম এবং অগ্নির মানে ফায়ার অ্যান্ড ওয়াটারের কমপ্লিমেন্টারিটি আছে, এবং ওই দুয়ের ব্যালেন্স রেখেছেন এই বৃহস্পতি স্থান। এই বৃহস্পতি স্থানের আবার দুদিকে আছে সূর্য এবং মঙ্গল, এবং বৃহস্পতি স্থানেই বসানো আছে ঠাকুরের বিগ্রহ, বৃহতের প্রতি যিনি।
এই বৃহস্পতি কে সেটা দিয়েই এই বক্তব্য শেষ করব। তো এটা হচ্ছে রাজযোগের যে ফুল ব্লোন, এটা হচ্ছে অরিজিনাল পিকচার অফ রাজযোগ, যেটা স্বামীজি নিজের হাতে করে দিয়ে গেছিলেন। এবং ওপরে গিয়ে সহস্রদল পদ্মের উন্মোচন, কিন্তু রাজযোগ শুরু হচ্ছে আমাদের মূলাধার এবং আমাদের স্বাধিষ্ঠান চক্রের থেকে, যেইখানে এই উন্মনা এবং সমনা, দ্য স্টার অফ ডেভিড, স্বামীজি নিজের হাতে এগিয়ে দিয়ে গেছিলেন, যেটা পরবর্তীকালে শ্রী অরবিন্দ ব্যবহার করেছেন। অর্থাৎ খুব সরল করে বোঝাতে গেলে জল বা অমৃতের যে ক্রম, তার স্বাভাবিক ধর্ম হচ্ছে নিচের দিকে নেমে আসা, ডিসেন্ট। আর অগ্নির যে ক্রম, তার স্বাভাবিক ধর্ম হচ্ছে ওপর দিকে উঠে যাওয়া। খুব সিম্পল করে যদি বোঝাতে হয়, ফিজিক্স একটা হচ্ছে কন্ডেনসেশন, আরেকটা হচ্ছে রেয়ারিফ্যাকশন, ওয়েভ মেকানিক্স। একটা ওয়েভ যখন ছড়িয়ে যায় তখন আমরা বলি রেয়ারিফাইড, সাউন্ড ওয়েভ, লাইট ওয়েভ। একটা ওয়েভ যখন গুটিয়ে আসে আমরা বলি কন্ডেন্সড। তো গুটিয়ে যখন আসে তখন টেম্পারেচার ড্রপ করে, ফ্রিজিং হয়, এটাই আমাদের থার্মোডাইনামিক্স। আর যখন ছড়িয়ে যায় তখন টেম্পারেচার রাইজ করে। বিজ্ঞানে যেটা স্পন্দিত হচ্ছে, ভারতবর্ষে আধ্যাত্মিকতা এসে একই তত্ত্বই স্পন্দিত হচ্ছে। এটাই হচ্ছে ডিসেন্ডিং ব্লু ট্রায়াঙ্গেল আর অ্যাসেন্ডিং রেড ট্রায়াঙ্গেল। বুঝাতে পারছি? এমন কেউ আছে এখানে যে একটুও বুঝতে পারেননি? কেউ নেই তো? বুঝতে পারছেন? এই হচ্ছে বেলুড় মঠের অন্তর্দর্শন। বাইরে তো একটা মন্দির, কিন্তু ভিতরে এইটা রয়েছে। এবং এইটাই হচ্ছে, ইট কামস ফ্রম দ্য ভেরি এনশিয়েন্ট একটা ফিগারেটিভ। এটা আমাদের কাজ, যেটাকে বলা হয় ভারতীয় আধ্যাত্মিকতায় বলা হয় কুর্মপৃষ্ঠ, কুর্মচক্র, কুর্মায়ুন, যার থেকে হিমালয়ের নাম কুমায়ুন। কুমায়ুন ওইখানেই স্বামীজির উপলব্ধি, কাঁকড়িঘাটে। এই কুমায়ুনে আপনারা দেখবেন এই নাম্বার সিকোয়েন্স রয়েছে। এটা একটা রিউবিক্স কিউবের একটা সাইট, 3x3 ম্যাট্রিক্স। দেখতে পাচ্ছেন সবাই? 3x3 ম্যাট্রিক্স। এখানে 1, 2 and 3টা ফলো করুন, সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি, সেইটা একটা ট্রায়াঙ্গেল। আর 7, 8, 9টা ফলো করুন, যেটা হচ্ছে শনি, মঙ্গল এবং 7 হচ্ছে নেপচুন, সেটা হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল। এবং তার মধ্যে দিয়ে যেটা ভেদ করছে 4, 5, 6, সেটা ওদের কাবালা সেফেরিয়াল। 4 হচ্ছে ইউরেনাস, 5 হচ্ছে মার্কিউরি এবং 6 হচ্ছে ভিনাস। এটাকেই ওরা বলে দ্য সিজিল অফ স্যাটার্ন। এটা নিয়ে চর্চা করতেন অনেক মানুষ। তাদের মধ্যে একজন ছিলেন কিরোর নাম যদি আপনারা শুনে থাকেন। কিরোর সাথে সিস্টার নিবেদিতার আয়ারল্যান্ডে দেখা হয়েছিল, যখন কিরো নিবেদিতাকে বলেছিলেন তোমার কাজ এখানে নয়, তুমি চলে যাবে এমন একটা দেশে, তোমার সাথে একজন গড লাইক পার্সনের দেখা হবে, কিন্তু তুমি বেশি দিন থাকবে না। এইটা পশ্চিমের যে ক্রিশ্চিয়ানিটি বা সিমাইটিক রিলিজনে, তার একটা মরমিয়া গ্রুপ আছে যারা এগুলোকে বিলিভ করে, তাদেরকে বলা হয় ফ্রি মেসনিক চার্চ। অনেক নাম করা সব লোকেরা এর মেম্বার ছিলেন, গোয়েথ, মোজার্ট, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, ভারতবর্ষের অ্যানি বেসেন্ট, এরা, আইজাক নিউটন নিজে, এরা সব ফ্রি মেসনিক। তারা ঠিক ওই চলতি ক্রিশ্চিয়ানিটিতে বিলিভ করে না, তারা ডিপ ক্রিশ্চিয়ানিটিতে বিলিভ করে। বেলুড় মঠের যে ভাবনাটা, সেটা মোটামুটি এই ভাবনা। সবাই একটু ধরতে পারছেন তো? একটু ধরতে পারলেই অনেকটা ধরা। আমাদের এটা ধরতে 5-6 বছর লেগেছিল, সুতরাং 1 ঘন্টার ব্যাপার এটা নয়। তো স্বামীজি যখন ওই দেশে গিয়ে আগুনের মতন জ্বলে উঠলেন, মানে লাইক দ্য জুপিটার, তখন অনেকেই ওনাকে বলেছিল দ্য ফ্রি মেসনিক মঙ্ক। ওরা আইডেন্টিফাই করেছিল স্বামীজিকে অ্যাজ এ ফ্রি মেসনিক মঙ্ক। ওরা বলেছিল এই তো ফুলফিলমেন্ট অফ ক্রিশ্চিয়ানিটি, হি ইজ এ লিভিং ক্রাইস্ট। মানে যে স্বামীজিকে যেভাবে দেখছে সে নিজের মতন করে গ্রহণ করছে। একজন অবতার পুরুষের এইটাই হয়, সবারই আপনজন। কারণ স্বামীজি সবার হয়ে কথা বলছেন। তো শিকাগোতে সবাই তার নিজের ধর্ম সম্বন্ধে কথা বলতে গেছিল, স্বামীজি হচ্ছেন সেই মানুষ, তিনি যখন দাঁড়ালেন পৃথিবীর সব ধর্মের যে প্রসূতি স্বরূপ, যে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম, তার হয়ে তিনি কথা বললেন। যেই ধর্মের ছত্রছায়া সব ধর্ম লুকিয়ে আছে, সারা পৃথিবী চমকে গেল। এরকমভাবে এইভাবে কে এই কথা বলেনি, সেই বলারই প্রকাশ হচ্ছে এই বেলুড় মঠের টেম্পল, এই বেলুড় মঠের স্থাপত্য। এবং এইটা ইজ নট এ ডেড আর্কিটেকচার। এটা বর্তমানকালে একজন সুবিখ্যাত আর্কিটেক্ট, স্থপতি চার্লস কোরিয়া, যিনি সারা ভারত জুড়ে কাজ করেছেন, MIT গ্র্যাজুয়েট, ইনক্লুডিং সিটি সেন্টার 1 সল্ট লেক উনি ডিজাইন করেছেন। উনি
এইটা নিয়ে একটা আকৃতি করেছেন, যেটাকে বলছে এই নবগ্রহ মণ্ডল জহর কলা কেন্দ্র। ওনার একটা বই আছে এর উপরে, আমি এটা জানতাম না, আমরা এটা জানতাম না। সেখানে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো উনি একটা ভাবে লিখে গেছেন। এটা জয়পুরে আছে, এবং জয়পুরের যে অরিজিনাল অনির্বাণদা যে টাউনশিপের প্ল্যানটা, সেটা হচ্ছে নবগ্রহ মণ্ডলা, এবং সেটা ডিজাইন করেছিলেন বাংলার একজন স্থপতি, তার নাম হচ্ছে বিদ্যাধর ভট্টাচার্য। বিদ্যাধর ভট্টাচার্য গিয়ে, হ্যাঁ প্লিজ কনক্লুড, এসে গেছে, বিদ্যাধর ভট্টাচার্য গিয়ে ওটা শেষ করেছেন। এটা খুব সুন্দর, এটা অনেকটা ব্লিঙ্কিটের মতন, ব্লিঙ্কিটের রং, গায়ের রংটা দেখুন আর ওপরের কালারটা দেখুন, মানে দ্রুত শেষ করতে হবে, ব্লিঙ্কিট। ফাইন, আমার প্রায় হয়ে এসছে। তো এই ভাবনাই হচ্ছে লুকিয়ে আছে। এইটা নিয়ে যদি ইদানিংকালে কেউ একটু বেশি কাজ করে থাকেন, সেটা হচ্ছে শ্রী অরবিন্দ, দ্য সিক্রেট অফ দ্য বেদাস, এবং সেখানেই আপনারা পড়ে নেবেন। সেখানে উনি বলছেন এই যে বৃহস্পতি, এটাই হচ্ছে পুরাণের ব্রহ্মা অনির্বাণদা, এবং এটাই হচ্ছে বেদের ব্রহ্মণস্পতি। এই আগের টার্মটাও রয়েছে এবং থার্ড টার্মটাও রয়েছে, এই ব্রহ্মণস্পতি টার্মটা হারিয়ে গেছে। সেই জন্য বৃহস্পতি আমরা ভাবি ইজ জাস্ট এ প্ল্যানেট, আর ব্রহ্মা হচ্ছে একটা পৌরাণিক দেবতা, আর ব্রহ্মণস্পতি হ্যাজ গট লস্ট ইন দ্য প্যাসেজ অফ টাইম। কিন্তু এই ব্রহ্মণস্পতি হচ্ছে এমন একটা জিনিস, ওই ঠাকুরের যে ড্রিম, ওই যে সেই যে অনন্ত জ্যোতির থেকে বৃহস্পতি, বৃহতের চেতনা নেমে আসছে, সেই বৃহস্পতি। এই বাদিকেরগুলো হচ্ছে ওনার সেই লেখার থেকে। এইটার থ্রু দিয়ে এই বেলুড় মঠের উদ্ধার করা যাবে, যাকে ঘিরে সপ্তর্ষি মণ্ডল চতুর ঋতুতে আবর্তিত হচ্ছে। সেটা হচ্ছে আমাদের স্বাস্তিকা, দ্য বিগ ডিপার। আমাদের যে সপ্তর্ষি মণ্ডল আবর্তিত হয়েছে, এটা নিয়ে স্বামী সুপর্ণানন্দজির সাথে কথা হয়েছিল। উনি গোলপাড়া কালচারাল ইনস্টিটিউট থেকে একটা বই বার করেছেন, সো হি হ্যাজ ইনক্লুডেড দিস ইন হিজ বুক। উনি বলেন এটা একটা দারুণ একটা ব্যাপার, আমরা এটা খুঁজে পেয়েছিলাম, এবং এটা নিয়ে একটা বই আছে, যে বইটা আজকে বোস হাউস লাইব্রেরি ক্যাম্পাসে ঢুকে পড়েছে, মানে গন্ডগোল শুরু হয়ে গেছে। দ্য ট্রাবল হ্যাজ স্টার্টেড, বিকজ ট্রুথ ইজ কামিং আউট। ট্রুথ যেদিন থেকে আসবে, দ্য ট্রাবল স্টার্টস। ট্রুথ যতদিন চাপা পড়ে গেছে, এভরিথিং ইজ ফাইন। সেই জন্য সত্যকে ধারণ করা খুব টাফ। তো এইটাই হচ্ছে দ্য ফিডব্যাক, অর্থাৎ প্রতিধ্বনি, যেটা প্রথমে বললাম। এটাই আমাদের উপনিষদের ভাবনা, রূপং রূপং প্রতিরূপম, এবং এটা রিফ্লেক্টেড হতে হতে কোনটা রূপ কোনটা প্রতিরূপ আর বোঝা গেল না, তখন পুরোটাই স্বরূপ, সেই অনন্ত জ্যোতির মধ্যে তা লুকিয়ে আছে। এটাই হচ্ছে হিরণ্যগর্ভের একটা তত্ত্ব, যেটা নিয়ে আমরা খুব বেশি জানি না, বুঝি না। এই হিরণ্যগর্ভের যিনি শক্তি, তিনি হচ্ছেন বাক। এই হিরণ্যগর্ভকে যিনি ধারণ করেছেন, তিনি হচ্ছেন ব্রহ্মণস্পতি, আর এই বাকের শক্তি হচ্ছেন বাগদেবী। পরবর্তীকালে এই হয়ে উঠল পৌরাণিক ব্রহ্মা এবং সরস্বতী, এবং কালের মধ্যে দিয়ে এটা বিভিন্নভাবে প্রকাশিত হলো, এবং নন্দলাল বাবু এটা আশ্চর্যভাবে ওনার অমানসিক প্রতিভার মধ্যে দিয়ে ধারণ করে এই বেলুড় মঠের অন্তর্গর্ভগৃহের যে চারণ এবং তাকে ঘিরে যে আবর্তন, এটা প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে দিয়ে এই হিরণ্যগর্ভ এবং বাগদেবীর প্রতিষ্ঠা হয়েছিল, এবং তার মধ্যে দিয়েই আজকে প্রকাশিত হয়েছে এই যে আবর্তন, সেটা কমপ্লিট হচ্ছে। দ্য সার্পেন্ট ইটিং ইটস ওন টেইল, যেটা দিয়ে স্বামীজি বেলুড় মঠের সিম্বল করে দিয়ে গেছেন। ইনসিডেন্টলি ওটাই কেমিস্ট্রির, অর্গানিক কেমিস্ট্রির স্টার্টিং পয়েন্ট। কেকিউল ড্রেমড দ্যাট দ্য সার্পেন্ট, অর্থাৎ ঊর্ধ্বতম চেতনা আর নিম্নতম চেতনা ওয়ার্ক করে, ইট হ্যাজ বিকাম আ সিঙ্গল কনসিয়াসনেস, ইন্ট্রিগাল। এটাকে আমরা বলি ওরবোরাস, OUROBOROUS। যারা আর্ট নিয়ে কাজ করেন তারা জানেন। প্রবলেম হচ্ছে এগুলো ডিলিঙ্কড হয়ে আছে, এবং এটাই আলটিমেটলি, লাস্ট স্লাইডে আসছি, এটাই আলটিমেটলি প্রকাশিত হলো এই হিরণ্যগর্ভ ব্রহ্মণস্পতির পরিপূর্ণ বৃহতের প্রতি হিসাবে প্রকাশিত, যেই প্রতিষ্ঠায় স্থান পেলেন অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং তারই সহ যে শক্তি, অবতীর্ণ শক্তি, বাক শক্তি, সারস্বত শারদা শক্তি, সারদান যিনি করতে এসছেন, তিনি হচ্ছেন মা শারদা। এই হচ্ছে বেলুড় মঠের রহস্যময় সত্যের খানিকটা উন্মোচন। নমস্কার।